হ্যালো। হ্যালো, আমরা কি লাইভে এসেছি? হুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমরা কি লাইভে এসেছি? হ্যাঁ, এসেছি। সো লাইভে এসে থাকলে কাইন্ডলি একটু জানাও যে কমেন্ট সেকশনে যে আমাদের লাইটিং প্লাস সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা। লাইটিং প্লাস যেটাকে বলে সাউন্ড, এই দুইটা আসলে ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? ওকে। হ্যাঁ। সো আমরা আস্তে আস্তে আসলে আসতেছি। সো লাইটিং প্লাস কমেন্ট সেকশনে সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা। সো হ্যাঁ, দেখো কি সুন্দর একটা ওয়েদার আজকে। ঠিক আছে, আসলে করোনা ভাইরাসের এই দিনগুলো নিয়ে একটা উপন্যাস লেখা লাগবে। ঠিক আছে, তোমরা কেউ কি কখনো উপন্যাস বা গল্প কবিতা লিখছো? ঠিক আছে, তোমরা কেউ কি কখনো গল্প কবিতা বা উপন্যাস লিখছো? বলো। অবশ্যই আশা রাখি লিখছো। সো যারা যারা লিখছো তারা তো লিখছোই আসলে। আর যারা লিখো নাই ট্রাই করো। ঠিক আছে, দেখো এখন যে ওয়েদার, দেখো এই যে একটা বৃষ্টির পর একটা কি একটা হালকা রোমান্টিক টাইপের ওয়েদার আসে। সো এইটা সুন্দর কিন্তু। ঠিক আছে। ওকে। সে রোমান্টিক ওয়েদার আসলে এই গল্প কবিতা উপন্যাস এগুলো খুব ভালো লেখা যায় মেবি। তো কবি সাহিত্যিকরা এগুলাই লিখতো। So এখন আমরা জানি না আমরা কি করতে পারি। ঠিক আছে। আচ্ছা। সো আসো আমরা আর কথা ভাল না বাড়ায় আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো আমরা আসলে হ্যাঁ সকালবেলার এই ক্লাসটাতে মানুষ এমনিতেই কম হবে আমি জানি, কারণ অনেকেই মেবি এখন ঘুমাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঘুমাক ভাইয়া। সো কোনো ব্যাপার না, সবাই যেন আসলে ঘুম থেকে উঠে আমাদের এই ক্লাসটা করতে পারে। আমরা সকালে ক্লাসটা নিয়ে রাখি আজকে আমাদের। আচ্ছা আচ্ছা, দুইটা ক্লাস। সকালের এই ক্লাসটা হচ্ছে তোমার ফিজিক্সের উপর এবং ফিজিক্স সেকেন্ড পেপারের উপর, এবং বিকালে আমাদের আরেকটা ক্লাস আছে তিনটায়। সেই ক্লাসটা কিসের উপর বলো? ইনশাআল্লাহ আইসিটির উপর। সো দুইটা ক্লাস, সকালের ক্লাসটা ফিজিক্স এবং বিকালের ক্লাসটা হচ্ছে তোমার আইসিটির উপর। ঠিক আছে। তো তোমরা একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডসদেরকে, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট, নিউ সেকেন্ড ইয়ার সবাইকে তোমরা একটু কমেন্ট সেকশনে ট্যাগ করো, মেনশন দাও, জানিয়ে দাও যে তোমরা আসলে ক্লাস শুরু করছো এখানে। আর সেই সুযোগে আমরা একটা কাজ করি, আমরাও ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। হ্যাঁ। আচ্ছা। সো এই তো, টু বি অনেস্ট আসলে আহ, পড়াশোনা করতে হবে ভাইয়া। দেখো আজকে থেকে, আজকে হচ্ছে মে মাস। ঠিক আছে। সো মে মাসের আজকে হচ্ছে 1 তারিখ। আজকে হচ্ছে মে দিবস। ঠিক আছে, শ্রমিক দিবস। সো বাংলাদেশের এবং বিশ্বের সকল মেহনতি, ঠিক আছে, শ্রমিক লেবার যারা আছেন যাদের জন্য আসলে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। তো সবার জন্য শুভকামনা, সবার জন্য আজকের এই ক্লাসটা আমরা আসলে উৎসর্গ করতেছি। ঠিক আছে। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আমি আশা রাখি ভালো, আমি ভালো আছি, এবং আমি আশা করছি তোমরা যে যেখানে আছো তোমরাও সবাই কি বলো, ভালো আছো। ওকে। আচ্ছা। সো হ্যাঁ, আমার কেয়ার রিয়েক্টও আসে। ঠিক আছে। আচ্ছা। সো আসো আমরা লেট না করে ক্লাসটা শুরু করি, সামনে আগায় নিয়ে যাই। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। ঠিক আছে, এটা আজকের দিনে আমাদের কি বলো প্রথম ক্লাস। ঠিক আছে, আজকের মানে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস হচ্ছে কি বলো আজকে। হ্যাঁ। সো সেটা হচ্ছে কত বলো, ফিজিক্স সেকেন্ড পেপারে কত বলো, চ্যাপ্টার চ্যাপ্টার কত, 9। ঠিক আছে, এটাকে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বলে। সো আমি শুধুমাত্র পরমাণু লিখি। ঠিক আছে, যদিও এটা ফিজিক্স সেকেন্ডে। পরমাণু বললেই কি হয়, আমাদের একটু কেমিস্ট্রি কেমিস্ট্রি ভাব আসে, বাট আসলে এটা কোনটা বলো, এটা হচ্ছে ফিজিক্সের কত বলো, চ্যাপ্টার হচ্ছে 9, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। ওকে। আচ্ছা। সো প্রথমে আমি তোমাকে একটু ডিফারেন্সটা বলে দেই, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য আসলে কি আমি একটু বলে নিই তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, আমার টি শার্টের গায়ে কি লেখা? আমার টি শার্টের গায়ে লেখা হচ্ছে, কি লেখা, থাইল্যান্ড টুকটুক। টিকটাকের টি শার্টের গায়ে লেখা হচ্ছে থাইল্যান্ড টুকটুক। ঠিক আছে। ভাইয়া যারা এই ক্লাসটা পারে না তারা কি ক্লাসটা করতে পারবে? হ্যাঁ,
করতে পারবে অবশ্যই। সো দেখো, যেটা তোমাদেরকে বলতেছিলাম, প্রথমে আমাদেরকে শিখতে হবে অণু পরমাণু জিনিসটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা। তো সেটা হচ্ছে ভাইয়া অণু। অণু হচ্ছে যৌগিক পদার্থ, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এইভাবে মনে রাখো, অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার কি আছে বলো, স্বাধীন অস্তিত্ব আছে। ঠিক আছে। আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। খেয়াল খেয়াল রাখো, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে কি হয় বলো, বিশ্লিষ্ট হয়। অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়। খেয়াল রেখো জিনিসগুলো, হ্যাঁ। ওকে, আচ্ছা। সো আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই খেয়াল রাখো জিনিসটা। সো যেটা বললাম তোমাকে, দুইটা মেজর জিনিস মনে রাখলেই হবে, যে অণু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, ওকে, আচ্ছা। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে, ঠিক আছে, অণু কি করে বলো, পরমাণুতে বিশ্লিষ্ট হয়। আচ্ছা। সো প্রথম দিকের কিছু পার্ট আমাদের এই চ্যাপ্টারে যেগুলো আমরা পড়ব, সেগুলো আমরা আসলে কেমিস্ট্রিতেও পড়ছি। পরমাণু মডেল, এই চ্যাপ্টারটা তোমাদের যাদের কাছে বই আছে, তোমরা বই খুললে দেখবা এই চ্যাপ্টারটা আসলে শুরুই হয় কি দিয়ে বলো, পরমাণু মডেল দিয়ে। কি দিয়ে শুরু হয় বলো, পরমাণু মডেল দিয়ে। ওকে, আচ্ছা। সো এই চ্যাপ্টারে আমরা তিনটা পরমাণু মডেল আসলে শিখি। কয়টা পরমাণু মডেল বলো, তিনটা। ওকে, থমসন থমসন পরমাণু মডেল, ঠিক আছে। দেন হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল। কয়টা, এই চ্যাপ্টারে তিনটা পরমাণু মডেল আছে। থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এবং আরেকটা হচ্ছে তোমার বোর পরমাণু মডেল। ওকে, সো কয়টা মডেল বলো এই চ্যাপ্টারে ভাই আমরা শিখবো, তিনটা মডেল। ঠিক আছে, থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। এই তিনটা মডেল নিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারটা। ওকে, আচ্ছা। সো এই চ্যাপ্টারের শুরুতে এই তিনটা, বাট এই তিনটা নিয়ে আসলে খুব বেশি বা বিস্তারিত পড়াশোনা আসলে আমাদের নাই। আচ্ছা। সো মডেল কয়টা, তিনটা। সবাই টাইটেল দিও খাতায় একটা একটা করে। ফার্স্টই হচ্ছে থমসন পরমাণু মডেল। ঠিক আছে, থমসন পরমাণু মডেল সম্পর্কে তোমার শুধুমাত্র এটার নামগুলো জানলেই হবে। থমসন পরমাণু মডেলের আবার তিনটা নাম। থমসন পরমাণু মডেল, তরমুজ মডেল, তরমুজ ওয়াটারমেলন, ঠিক আছে, এখন কিন্তু বাজারে পাওয়া যায় তরমুজ। সো থমসন পরমাণু মডেল, দুই নম্বর হচ্ছে তরমুজ মডেল এবং আরেকটা হচ্ছে কিসমিস পুডিং মডেল। পুডিং এর মধ্যে যদি কিসমিস দেয় সেটার নাম হচ্ছে কিসমিস পুডিং মডেল। সো তিনটা নাম, থমসন, দেন হচ্ছে তরমুজ, থমসন তরমুজ এবং আরেকটার নাম হচ্ছে কিসমিস, ঠিক আছে, কিসমিস পুডিং মডেল। ওকে, পুডিং না আসলে পুডিং, কিসমিস পুডিং মডেল। ওকে, মনে থাকবে সবার। সো থমসন মডেলের আসলে তিনটা নাম, একটু হাস্যকর যদিও ভাইয়া। ঠিক আছে, থমসন, তরমুজ, কিসমিস পুডিং মডেল। ওকে, আচ্ছা। সেটা গেল হচ্ছে প্রথমটা, যে পরমাণু মডেলের সূচনাতে। দেন আসে রাদারফোর্ড মডেল। রাদারফোর্ডের মডেলের আবার কয়টা নাম বলো, সে একই রকম ভাবে কয়টা নাম বলো, তিনটা নাম। কি মডেল, যারা আমাদের যারা টিম মেম্বাররা আছো তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে দিও নামগুলো, তাহলে বাকিদের কি বলো বুঝতে বা ধরতে সুবিধা হবে। আচ্ছা, রাদারফোর্ডের মডেলের নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল, এটা আরেকটা নাম কি, সোলার সিস্টেম অ্যাটম মডেল। ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। বা আরেকটা নাম হচ্ছে, রাদারফোর্ড গেল, সোলার সিস্টেম গেল, আরেকটা হচ্ছে সৌর মডেল। কি মডেল বলো, সৌর মডেল। ওকে, ওকে, পরমাণুর কি মডেল বলো, সৌর মডেল। আচ্ছা, সো খেয়াল রাখো। সো দেখো আমি অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে যে এক নাম্বারটা হচ্ছে কি বলো, রাদারফোর্ড। এক নাম্বার হচ্ছে থমসন, থমসন, তরমুজ, কিসমিস পুডিং, এই তিনটা সেম। ঠিক আছে, দুই নম্বরটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। তিন নম্বরটা হচ্ছে
বোর পরমাণু মডেল। 3 নাম্বারটা কি বলো? বোর পরমাণু মডেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো গেল এটা, থমসন গেল, তরমুজ কিসমিস পুডিং গেল, দেন রাদারফোর্ড সোলার সিস্টেম অ্যাটম মডেল গেল। আচ্ছা, এবার মডেলগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলি, তোমাদেরকে জিনিসটা একবার দেখাই, তোমরা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখতে পারবা। ঠিক আছে, ওকে। ধর, সো গাইস দেখো, এখানে আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো একটা। হ্যাঁ, এই যে দেখো এখানে, সো যেটা আমি লিখে দিছি তোমাদেরকে একটু লিখে নিতে পারো তোমরা দরকার হলে, যে চ্যাপ্টার 9 পরমাণু, পরমাণু মডেল হচ্ছে 3টা পরমাণু মডেল আমরা আসলে শিখবো। কয়টা বলো? 3টা। এক নাম্বার হচ্ছে থমসন, এরপর রাদারফোর্ড এবং লাস্টেরটা হচ্ছে কি বলো? বোর। সো থমসনের আরেকটা নাম তরমুজ বা কিসমিস পুডিং, রাদারফোর্ডের আরেকটা নাম সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল, আরেকটা হচ্ছে বোর মডেল। কি নাম বলো? বোর মডেল। ঠিক আছে, সেই 3টা জিনিস মনে রাখলেই হবে। এবার শোনো, একটা একটা করে আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা, সো আশা রাখি সবাই লিখে নিতে পারছো। এবার লেকচারটা আগে শোনো ভাইয়া, সেটা হচ্ছে তোমার এখানে প্রথমটা হচ্ছে থমসন বা তরমুজ বা কিসমিস পুডিং মডেল। ঠিক আছে, বিজ্ঞানী যে থমসন উনি এই মডেলটা আসলে দেন। ঠিক আছে, আচ্ছা, এখানে এখানে একটা কথা হয়, শোনো। এই থমসন মডেলে উনি বলেন যে পরমাণু, ধরো তরমুজ, মানে থমসনের তো অনেকগুলো নাম, সো থমসন পরমাণু মডেল, উনি বলেন তরমুজের ভিতর যেরকম ছোট ছোট ভাইয়া কালো দানাদার কি থাকে বলো? বিচি থাকে। ঠিক তেরকমই আমাদের পরমাণুর মধ্যে কি থাকে? এরকম জায়গার মধ্যে এই বিচির মতো কি থাকে বলো? নিউক্লিয়াস থাকে। সো বিজ্ঞানী থমসন উনি এই বলো তরমুজকে কল্পনা করেন হচ্ছে কিসের সাথে? পরমাণুর সাথে। এবং তরমুজের বিচিকে কল্পনা করেন কিসের সাথে বলো? ইলেকট্রনের সাথে। ঠিক আছে, ইলেকট্রন বা পরমাণুর ভিতরে, হ্যাঁ, ইলেকট্রনের সাথে। সো জিনিসটা মনে রাখো। আবার উনি বলেন, উনি একটু চেঞ্জ করে বলেন কিসমিস পুডিং মডেল, সেম জিনিস ভাইয়া। সো কিসমিস পুডিং মডেলে আসলে কি হয় শোনো। আচ্ছা আচ্ছা, কিসমিস পুডিং মডেলে উনি যে কাজটা আসলে করেন, ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে তোমার ওখানে কি হয়, ওখানে হচ্ছে পুডিং এর মধ্যে যেমন আমরা কি করি বলো? কিসমিস দেই, দেন হচ্ছে তোমার ডালিম দেওয়া হয়, লাল লাল দানাদার ডালিম। ঠিক আছে, সো আর বলবো না আসলে, বেশি বললে হয়তো রমজান মাসে অনেকে রোজা হালকা হয়ে যেতে পারে যদি আমরা ভাবি। ঠিক আছে, আমি ওটার কথা চিন্তা করি না। সো পুডিং এর মধ্যে যেরকম আসলে দানাদার কি থাকে, কিসমিস থাকে বা ডালিম থাকে, সেরকম উনি এই জিনিসটাকে বলেন যে পুডিংটা হচ্ছে পরমাণু এবং এর ভিতরে কিসমিস, দানাদার কিসমিস বা ডালিমের যে দানাগুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রন। সেই কথাগুলো কে বলে বলো? বিজ্ঞানী যে থমসন। ঠিক আছে, খেয়াল রেখো। সো থমসন পরমাণু মডেল হচ্ছে এটা, মনে থাকবে সবার। থমসন পরমাণু মডেল হইতেছে আমাদের এইটা। ডান। আচ্ছা, সো 3টা নাম, থমসন পরমাণু মডেল, তরমুজ মডেল, এবং আরেকটার নাম কি বলো? আরেকটার নাম হচ্ছে তোমার কিসমিস পুডিং মডেল। ঠিক আছে, গেল 1 নাম্বারটা। নাম্বার 2-এ আসি। নাম্বার 2-এ হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা পরমাণুর সৌর মডেল। ঠিক আছে, খেয়াল রেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল বা পরমাণুর সৌর মডেল, বা একটা নাম কি বলো? ইংলিশে বলে সোলার সিস্টেম অ্যাটম মডেল। সোলার সিস্টেম অ্যাটম মডেল, 3টা নাম। আচ্ছা, এখানে রাদারফোর্ড কি বলেন? রাদারফোর্ড বলেন যে সৌরজগতের কেন্দ্রে কে থাকে? সৌরজগতের কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য। ঠিক আছে, পৃথিবী থেকে প্রায় কত বলো? 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই জীবজগতের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, আচ্ছা, এবং সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলো কি বলো? সূর্য তো সেন্টারে, এর থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান এবং এক্স। এই 11টা, এর মধ্যে কয়েকটা মেবি এখন নাই হয়ে গেছে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে তোমার বুধ এবং সর্ববৃহৎ গ্রহ হচ্ছে তোমার বৃহস্পতি। ঠিক আছে, খেয়াল রাখো। দ্বিতীয় বৃহত্তম গ্রহটা হচ্ছে তোমার শনি। সো আসলে হ্যাঁ, আমি তোমাদের আসলে ভূগোল বা জিওগ্রাফি ক্লাস নিচ্ছি না, আমি তোমাদেরকে ফিজিক্স পড়াইতে আসছি। সো রাদারফোর্ড বলেন যে কেন্দ্রে থাকে কি বলো? কেন্দ্রে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে যে কি বলবো তোমার লেয়ারগুলো থাকে, সো সেই লেয়ারগুলোর মধ্যে আসলে কি থাকে?
বলো লেয়ারগুলোর মধ্যে আসলে গ্রহের জায়গাতে উনি বলেন হচ্ছে ইলেকট্রন থাকে। উনি কিভাবে বলেন, উনি বলেন শোনো, রাদারফোর্ডের মডেলটা আমি তোমাকে একটু খাতায় দেখাই, তাহলে তোমাদের জন্য বেটার হয়। ঠিক আছে, একটু দেখো। দেখ, সো দেখো এখানে, সরি, হ্যাঁ, সো রাদারফোর্ডের সৌর মডেল, ওকে গাইস। সো রাদারফোর্ডের সৌর মডেলে উনি বলেন যে সেন্টারে থাকে কি বলো সূর্য, যেটার নাম হচ্ছে কি বলো এটাকে উনি বলেন কি বলো, উনি বলেন এটা হচ্ছে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তুকণা থাকে এবং এর চারপাশে কতগুলো কক্ষপথে কি থাকে বলো ইলেকট্রনগুলো থাকে। কক্ষপথে কতগুলো কি থাকে বলো ইলেকট্রন থাকে। সো রাদারফোর্ড কি করেন, উনি এই নিউক্লিয়াসকে কল্পনা করেন কার সাথে বলো, নিউক্লিয়াসকে কল্পনা করেন সূর্যের সাথে, নিউক্লিয়াসকে কল্পনা করেন সূর্যের সাথে, এবং এই যে ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোকে উনি কল্পনা করেন কার সাথে বলো, ঘূর্ণায়মান এই ইলেকট্রনগুলোকে কল্পনা করেন গ্রহের সাথে। কাদের সাথে বলো, গ্রহের সাথে। তো দেখো রাদারফোর্ড কিন্তু এই কথাই বলছে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা থাকে, যেখানে পরমাণুর প্রায় সকল ভর এবং পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে। এটাকে উনি নাম দেন কি বলো, এটাকে উনি নাম দেন হচ্ছে বলো নিউক্লিয়াস। ঠিক আছে, যেটা সৌরজগতে সূর্যের সাথে তুলনীয়। ওকে, এবং সৌরজগতে সূর্যকে সেন্টারে রেখে চারদিক দিয়ে যে কি ঘুরতেছে বলো ইলেকট্রনগুলো ঘুরতেছে, সেই ইলেকট্রনগুলোকে উনি কার সাথে কল্পনা করেন বলো, গ্রহের সাথে। কার সাথে, গ্রহের সাথে। সেটাই ছিল রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল, বা আরেকটা নাম কি বলো সৌর মডেল, আরেকটা নাম কি বলো সৌর মডেল। আচ্ছা, ওকে, আচ্ছা, সো একটু বলি। ঠিক আছে, এখন শোনো, এই যে রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল, এটা আসলে অনেকগুলা কারণে কি হয়ে যায় বলো তোমার বাদ হয়ে যায়। ঠিক আছে, সো থমসন যে তরমুজ বা কিসমিস পুডিং দিছিল, ওটা তো আসলে কিছুই না। ঠিক আছে, ওইটা আসলে উনি কোনো বিজ্ঞান আসলে কিসে ব্যাখ্যা করে, বিজ্ঞান আসলে বিশ্বাস করে তোমার ব্যাখ্যা দানে, বিজ্ঞান বিশ্বাস করে তোমার টার্মিনোলজিতে, রাশিমালাতে। ঠিক আছে, ফ্যাক্ট থাকা লাগবে। ঠিক আছে, ফ্যাক্ট থেকে কি আসে বলো, ট্রুথ আসে। সো এই জিনিসগুলোতে বিজ্ঞান বিশ্বাস করে। সো বিজ্ঞানী থমসন যে তরমুজ বা কিসমিস পুডিং দিছিল, মডেল দিছিল, ঠিক আছে, তো সেটা আসলে উনি ঠিকভাবে কি করতে পারেন না বলো, ব্যাখ্যা করতে পারেন না। কিন্তু রাদারফোর্ড কিন্তু মোটামুটি একটা ব্যাখ্যা দাঁড় করাইছিল। তো রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল সেন্টারে কি থাকে, নিউক্লিয়াস, যাকে সূর্যের সাথে তুলনীয়, আর কক্ষপথে ঘুরে ইলেকট্রন, যেগুলাকে কার সাথে বলো, গ্রহের সাথে তুলনীয়। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এই তো ভাইয়া, এই জিনিসগুলো উনি আসলে ঠিকভাবে কি করেন পরবর্তীতে বলো, ব্যাখ্যা করেন। ঠিক আছে, সো কিন্তু এই মডেলটা বাদ হয়ে যায় কেন আমি একটু বলি। এই মডেলটা দুইটা মেইন রিজনে বাদ হয়ে যায়। কয়টা রিজন বলো, দুইটা রিজন মনে রাখা লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে রাদারফোর্ড প্রথম ভুল করেন মডেলটার নামকরণে। ঠিক আছে, ওই যে আমরা বলি না যে যদি নামকরণ ঠিক না হয় তাহলে তো সমস্যা। কানা ছেলের নাম পদ্মলোচন, পদ্মলোচন কাকে বলে? ঠিক আছে, পদ্মের ন্যায় লোচন মানে কি, লোচন মানে চোখ, পদ্মের ন্যায় লোচন যার। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে তোমার উপমিত কর্মধারয় সমাস, পদ্মের ন্যায় লোচন যার, লোচন মানে চোখ। সো পদ্মের মতো সুন্দর চোখ আছে যার, তাকে আমরা বলি পদ্মলোচন। ঠিক আছে, সো এটা গেল পদ্মলোচন দিয়ে। দেন আবার তুমি আসো ভাইয়া, ধরো মেথরের নাম হচ্ছে আতর আলী। ঠিক আছে, নামে কিন্তু ভুল। মেথর মানে কি, যিনি আসলে তোমার রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করেন, এগুলো হতো ওনাকে মেথর বলে। সো মেথরের নাম যদি আতর আলী হয় তাহলেও কিন্তু সমস্যা ভাইয়া। ঠিক আছে, সো নামকরণই আসলে রাদারফোর্ড বিজ্ঞানী একজন ভুল করে ফেলছিলেন। সেটা হচ্ছে উনি কি করছেন শোনো, উনি তোমার নাম দিছে সোলার সিস্টেম কি বলো অ্যাটম মডেল। ঠিক আছে, সো সোলার সিস্টেম অ্যাটম মডেল যেটা, সেখানে কিন্তু আসলে সোলারে কি হয়, সেন্টারে থাকে নিউক্লিয়াস, সেন্টারে মানে আমাদের সৌরজগতে কি কেন্দ্রে থাকে সূর্য, এবং তাকে সেন্টারে রেখে চারদিকে বলো বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, এবং সূর্য এবং গ্রহ কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, এবং গ্রহগুলোর মধ্যেও কিন্তু কি আছে, একটা আকর্ষণ আছে। কক্ষপথে সূর্যকে সেন্টারে রেখে কক্ষপথে যে গ্রহগুলো ঘোরে তারাও কিন্তু পরস্পরকে কি করে বলো, আকর্ষণ করে। কিন্তু রাদারফোর্ড বলছে যে নিউক্লিয়াসকে সেন্টারে রেখে গ্রহের জায়গাতে কি থাকে বলো, ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো যেহেতু তারা বলো ঋণাত্মক চার্জ যুক্ত, সেহেতু তারা পরস্পরকে কিন্তু কি করবে বলো,
বিকর্ষণ করবে। সো নামকরণই 1 নাম্বার তার ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তার নামকরণই ভুল হয়ে গেছে। সে নামকরণে কি ভুল করছে বলো? সে নামকরণ করছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, যেটা আসলে আদৌ উচিত হয় নাই। কারণ কি, ওখানে সূর্যকে সেন্টারে রেখে বলো যে গ্রহগুলো ঘোরে, গ্রহগুলো পরস্পর বিদ্যুৎ বা তড়িৎ নিরপেক্ষ, তারা পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু নিউক্লিয়াসকে সেন্টার মানে পরমাণুতে নিউক্লিয়াসকে সেন্টারে রেখে যে ইলেকট্রনগুলো ঘুরে, তারা কিন্তু পরস্পরকে কি করে বলো? ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়ায় বিকর্ষণ করে, ঠিক আছে। সো এই গেল রাদারফোর্ড বা আমাদের সোলার সিস্টেম অ্যাটম মডেল নাম্বার 3, ঠিক আছে। ওকে, নাম্বার 3তে যেটা আসে সেটা হচ্ছে তোমার, আচ্ছা, ইলেকট্রন বিকর্ষণ করে, ঠিক আছে। আচ্ছা, সো নাম্বার 3তে হচ্ছে তোমার বোর পরমাণু মডেল, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 এর নাম কি বলো? বোর পরমাণু মডেল। এবং এইটা এখন পর্যন্ত মোটামুটি অনেক, আবার এরপর দেখবা বোর সমারফিল্ড আছে, অনেকগুলো আছে, সেগুলো লাগবে না, বোর পর্যন্ত হইলেই মোটামুটি ওকে। সো বোর পরমাণু মডেলকে বলা হয়, শোনো, বোর পরমাণু মডেলকে বলা হয় হচ্ছে পরমাণুর আধুনিক মডেল। বোর পরমাণু মডেল আরেকটা নাম কি বলো? আধুনিক মডেল। ওকে, সো খেয়াল রাখো, রাদারফোর্ড 1911 সালে ওনার মতবাদগুলো দেন। সো রাদারফোর্ডের মতবাদ যখন আসলে ভুল প্রমাণিত হয়, সেই ভুলগুলোকে সংশোধন করে বলো বোর বোর ওনার নিজের মতবাদগুলো আসলে দেন, এবং বোর মডেলকে বলা হয় কি বলো? পরমাণুর আধুনিক মডেল, ঠিক আছে। সো এই মডেল অনুসারে মোট কয়টা বলো? 3টা মতবাদ আছে। বোর পরমাণু মডেলের মূল ভিত্তি কয়টা বলো? 3টা, মনে রাখতে হবে। বোর পরমাণু মডেলের মূল ভিত্তি কয়টা বলো? 3টা। আচ্ছা, সো আমরা বোর মডেলটা সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। আমি টাইটেল দিয়ে নেই, তোমরা একটু দেখো। আচ্ছা, সো বোর পরমাণু মডেল। ওকে, সো আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আশা রাখি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, সো দেখো, বোর পরমাণু মডেল, এটা আমরা এবার একটু দেখতে যাচ্ছি। বোর মডেলের মূল প্রস্তাবনা বা মূল ভিত্তি কয়টা বলো? ঠিক আছে, মূল ভিত্তি কয়টা বলো? 3টা। দেখো, অলরেডি আমি লিখে ফেলছে, ঠিক আছে, ছেলেটা অনেক ভালো। দেখো সেটা কি বলো? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, এবং শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, আচ্ছা, সো বোর পরমাণু মডেলের মূল ভিত্তি কয়টা বলো? 1 নাম্বার হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। ওকে, নাম্বার 1 কি বলো? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। আসো, সো বোর মডেলটা আমরা একটু দেখি এবার ভাইয়া। বোর মডেলটা আমাদেরকে এই পরমাণু চ্যাপ্টারের জন্য বিস্তারিত পড়া লাগবে। ওকে, সো বোর মডেলের 1 নাম্বার হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, ঠিক আছে। আচ্ছা, সো বোর মডেলের 1 নম্বরে বিজ্ঞানী বোর বলেন যে কি বলো শোনো, যে নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, ঠিক আছে। খেয়াল রাখো, নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইলেকট্রনগুলো কতগুলো কি বলো? অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, ঠিক আছে। এবং এ সকল কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন শক্তি শোষণ এবং শক্তি বিকিরণ কোনোটাই করে না, ঠিক আছে। খেয়াল রাখো, সো উনি শক্তি স্তরকে এন দিয়ে লেখেন, প্রকাশ করেন, এবং এগুলার কি করেন বলো? নামও দিয়ে দেন। আমি লিখে দিচ্ছি, খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, আসি। সো দেখো, বিজ্ঞান একটু গোছানো জিনিসপত্রে পছন্দ করে একটুকু। হ্যাঁ, হ্যাঁ। সো দেখো, বোর মডেলের 1 নাম্বারটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। উনি শক্তি স্তরের নাম্বারিং করেন, ধরো 1 2 3 4 5। প্রকাশ করার জন্য 1 নং শক্তি স্তরকে প্রকাশ করেন এন দিয়ে। শক্তি স্তর বলে এটাকে, কক্ষপথ বলে, দেন হচ্ছে অরবিটাল বলে। শক্তি স্তর, কক্ষপথ, অরবিটাল সবগুলো আসলে সেম। সো 1 কে প্রকাশ করেন কে দিয়ে, 2 কে প্রকাশ করেন এল এম এন ও, কে এল এম এন ও, এইভাবে উনি বলো শক্তি স্তরগুলোকে প্রকাশ করেন। উনি এগুলোর নামও দেন। প্রথমটার নাম হচ্ছে তোমার লাইমেন। প্রথমটার নাম কি বলো? লাইমেন। ওকে, সেকেন্ডটার নাম কি দেন বলো? বামার। থার্ডটার নাম দেন প্যাসচেন। ফোর্থটার নাম দেন ব্রাকেট। ওকে, ফিফথটার নাম দেন ফান্ড। ওকে,
আমরা একটু ক্লোজ করি, তাই তোমাদের তুলে নিতে সুবিধা হবে। খেয়াল করো, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে উনি এই 5টা জিনিস বলেন। উনি করেন কি, এই এন দিয়ে শক্তি স্তরগুলোকে প্রকাশ করেন। এন হচ্ছে কক্ষপথ শক্তি স্তর বা বলো অরবিটাল। সো 1 2 3 4 5, ওকে। এবং এগুলোকে প্রকাশ করেন কি দিয়ে, কে এল এম এন ও, এই 5টা দিয়ে প্রকাশ করেন। এবং উনি নামও দেন লাইমেন, বামার, প্যাসচেন, ব্রাকেট এবং ফান্ড, ঠিক আছে, ওকে। ফান্ড বলে, অনেকে ফুন্ড বলে। সো এই নামগুলোর একটা শর্টকাট আছে, নামগুলোর একটা কি বলো শর্টকাট আছে। একটু খেয়াল করো, নামগুলোর একটা শর্টকাট তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। আমি তোমাকে এখানে এই নামের উপর একটা শর্টকাট লিখে দেই, ঠিক আছে, আসো, ঠিক আছে, ওকে। নামের উপর একটা শর্টকাট তোমাকে আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। কিসের উপর বলো, নামের উপর একটা শর্টকাট, ওকে। আচ্ছা, সেটা হচ্ছে লাবু, লাবু বাবার, লাবু বাবার পাশে বিড়ি ফুকলো, লাবু বাবার পাশে বিড়ি ফুকলো, ঠিক আছে। খেয়াল রাখবা, এটা হচ্ছে নামগুলো মনে রাখার শর্টকাটস। লাবুতে, লাবুতে হচ্ছে লাইমেন, বাবারে হচ্ছে বামার, বাবারে কি বলো বামার, লাবুতে লাইমেন, বাবারে হচ্ছে বামার, দেন পাশেতে হচ্ছে প্যাসচেন, বিড়িতে হচ্ছে ব্রাকেট এবং ফুকলোতে হচ্ছে কি বলো ফান্ড, ওকে। সেই 5টা নাম মোটামুটি তুমি যদি মনে রাখো তোমার কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবং সেম জিনিস তোমার আসলে কোথায় লাগে বলো, কেমিস্ট্রিতেও কিন্তু সেম জিনিসটা তোমার আসলে লাগে, ঠিক আছে, মনে থাকবে সবার। কেমিস্ট্রিতেও তোমার কি বলো সেম জিনিসটা আসলে কাজে লাগে, ওকে বন্ধু, ওকে। আচ্ছা, সো গেল এইটা। আসো এরপর যে পার্টটা আমরা আসলে দেখব, সো হ্যাঁ, সো এই পার্টটা আশা রাখি তোমরা কি বলো বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা, সো এই পার্টটা আসলে তোমরা কি বলো বুঝতে পারছো আশা রাখি ভাইয়া। সো এরপর যে পার্টসটা আসলে আমরা দেখবো সেটা হচ্ছে, শোনো, নেট প্রবলেম হবে না, আসলে কল আসে আমার একটু পর পর, বুঝছো। সো কল আসলে নেটটা একটু কি হয়ে যায় বলো, ডিসকানেক্টেড হয়ে যায় টাইপের, হ্যাঁ। আচ্ছা, সো এই সেটা আমি তোমাকে বলি, লাবু বাবার পাশে বিড়ি ফুকলো, মজার না বলো জিনিসটা ভাইয়া, মনে রাখার জন্য। লাবু বাবার পাশে বিড়ি ফুকলো, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে করা উচিত না ভাইয়া, কখনোই আসলে বিড়ি টিড়ি সবসময় আসলে খারাপ, বিড়ি সিগারেট, ঠিক আছে, দেন হচ্ছে যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য, এগুলো সবই আসলে খারাপ এবং এগুলো কখনোই আসলে কি বলো করা উচিত না, ঠিক আছে। এগুলো খারাপ, মানে খুবই খারাপ, এবং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ঠিক আছে। দেখবা যে কোনো সিগারেটের প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে, কিন্তু আমরা কি বলো যে আমরা আসলে ওই যে বললাম আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ফিরে আসি, সেটা হচ্ছে তোমার বিড়ির প্যাকেট বা সিগারেটের প্যাকেট। সো জিনিসটা আসলে একদমই কি বলো উচিত না। সো যাই হোক, হ্যাঁ, যারা আসলে সিগারেট খাও এখানে কয়েকজনকে আমি চিনি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, সো সিগারেটগুলো আসলে একবারই খাওয়া উচিত না, ঠিক আছে, খেয়াল রাখো, সিগারেটগুলো একবারই কি বলো খাওয়া উচিত না, ঠিক আছে। সো দেখো এই যে ঈশিতা ইমরোজ দেখাচ্ছে যে না সিগারেট খাওয়া যাবে না। আচ্ছা যাক, এই দুষ্টামি না করি, ঠিক আছে। আসলে শোনো, সারাদিন এই দুই ছোট বোন আব্বু আম্মু ব্যতীত আর কারোর সাথে আসলে কথা বলার থাকে না, তোমাদের সাথে একটু কথা বলতে আমার অনেক মজা লাগে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, বিড়ি সিগারেট বাদ। সো 1 নাম্বারটা ছিল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, ঠিক আছে, ওকে। 2 নম্বর কি বলো, কৌণিক ভরবেগ সম্পর্কিত, হ্যাঁ সরি। সো দেখো 2 নম্বরটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, বারবার কল আসে আসলে মাঝখান দিয়ে কে যেন কল করতে থাকে, ঠিক আছে। আচ্ছা আসো, সরি আসলে আমার মানে আগেই তোমার এরোপ্লেন মোড দিয়ে নেওয়া উচিত ছিল, ঠিক আছে, যাক সরি। সো দেখো 2 নাম্বারটা হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা, সো কৌণিক ভরবেগের এই পার্টটা কিন্তু আমরা কোথায় পড়ছিলাম বলো দেখি ভাইকে, আমরা কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারে পড়ছিলাম, কৌণিক গতিসূত্র নামে একটা চ্যাপ্টার ছিল, ওখানে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে পড়ছিলাম। তোমরা আমাকে লিখো দেখি, রৈখিক ভরবেগের সূত্রটা কি, 9-10-এও ছিল, দেখি কে, রৈখিক ভরবেগের সূত্র কি ছিল আমাকে একটু জানাও, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো হ্যাঁ, রৈখিক ভরবেগের সূত্রটা আসলে কি ছিল, ওকে। আচ্ছা, সো রৈখিক ভরবেগের সূত্রটা আসলে কি ছিল সেটা আমি একটু বলি। সো আমাদের এখানে তোমরা সেটা জানাও, রৈখিক ভরবেগ তোমরা লিখবা
আমি তোমাকে কৌণিক ভরবেগ নিয়ে পড়াচ্ছি। আচ্ছা, সো কৌণিক ভরবেগ সেটা হচ্ছে mvr, mvr সমান সমান nh ডিভাইডেড বাই টোয়াইস পাই। কৌণিক ভরবেগ কত বলো? mvr সমান সমান mvr ডিভাইডেড বাই, আচ্ছা, সো কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান সমান nh ডিভাইডেড বাই কি বলো? টোয়াইস পাই। ওকে, আচ্ছা, mvr ডিভাইডেড বাই কি বলো? টোয়াইস পাই। ওকে, আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি, তো তোমরা রৈখিক ভরবেগেরটা একটু লেখো। আচ্ছা, mvr সমান সমান nh বাই টোয়াইস পাই। বন্ধুরা দেখো, রৈখিক ভরবেগ তোমাদেরটা দেখবো থাক। সো দেখো, কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই কি বলো? টোয়াইস পাই। এটা হচ্ছে রাদার বোরের দ্বিতীয় মতবাদ ছিল, যে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, যেখানে m কি? m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে শক্তি স্তরের কি বলো? ব্যাসার্ধ। আর কি? শক্তি স্তরের ব্যাসার্ধ। n হচ্ছে শক্তি স্তর সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। h কি বলো? প্লাঙ্কের ধ্রুবক, এবং 2π তো একটা ধ্রুবক। আমি আবার বলতেছি, কৌণিক ভরবেগ, ঠিক আছে, কৌণিক ভরবেগ ধর। আচ্ছা, সো এবার খেয়াল করো, ধর। আচ্ছা আচ্ছা, সো বন্ধুরা একটু খেয়াল করো। সো সেটা কি বলবো বলো? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ mvr সমান সমান nh ডিভাইডেড বাই টোয়াইস পাই, যেখানে m হচ্ছে ইলেকট্রনের কি বলো? ভর, m ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ। ওকে, এন, এন হচ্ছে কত নং শক্তি স্তর, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক, এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক, এবং 2π তো একটা কি বলো? ধ্রুব সংখ্যা, 2π একটা কি বলো? ধ্রুব সংখ্যা। ওকে, সো আমি পরিচয়গুলো একটু লিখে দিও, যারা আমাদের টিম মেম্বার আছে পরিচয়গুলো একটু লিখে দিও। mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই টোয়াইস পাই। ওকে, আচ্ছা, সো mvr ইকুয়াল টু nh বাই টোয়াইস পাই, m ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর শক্তি স্তরের ব্যাসার্ধ, n হচ্ছে কত নং শক্তি স্তর, h হচ্ছে কি বলো? প্লাঙ্কের ধ্রুবক, আর 2π তো একটা কি বলো? ধ্রুব সংখ্যা। ডান গাইস, তো জিনিসটা একটু মনে রাখা লাগবে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা, কৌণিক ভরবেগের কনসেপ্টটা এখানে কেন লাগে? আর অনেকেই আসলে লিখে জানাইছো, আমি একটু কমেন্ট সেকশন দেখে বলি, ঠিক আছে? অনেকেই আসলে তোমরা লিখে জানাইছো এরকম যে হ্যাঁ, রৈখিক ভরবেগ কি? রৈখিক ভরবেগ হচ্ছে আমাদের কি বলো? পি ইকুয়াল টু কি ছিল বলো? এমভি। বাচ্চাকালে আমরা 9-10-এ পড়ছিলাম, ঠিক আছে? অনেকেই আসলে সঠিক অ্যান্সার দিছো, সাজিদ, তামিম, রাব্বি, শাহরিয়ার আহমেদ খান, জারিফ বিন বেলায়েত, দেন হচ্ছে মিথিলা, সায়ক দাস, অর্থি, সামান্তা, তোসরা, লামিয়া শাওরিন, নাহিদ, বর্ণা, দেবনাথ, সারা, ঠিক আছে? হ্যাঁ, অনেক বন্ধু আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। সো রৈখিক ভরবেগ পি হচ্ছে এমভি, এবং কৌণিক ভরবেগ হচ্ছে এমভিআর। কৌণিক ভরবেগের ফর্মুলাটা কি? কৌণিক ভরবেগকে প্রকাশ করে এল দিয়ে, এবং এল সমান কি বলো? এমভিআর। সো রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু এমভি, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি বলো? এমভিআর। ওকে, আচ্ছা, এল ইকুয়াল টু এমভিআর। সো এই কনসেপ্টটা এখানে আসলে কেন কাজে লাগে দেখো, আমি তোমাকে একটু বলি। নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইলেকট্রনগুলো কিন্তু চারদিকে আসলে ঘুরতে থাকে। নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইলেকট্রনগুলো চারদিকে কি বলো? ঘুরতে থাকে। সো ঘুরতে যদি থাকে, দেখো এখানে, হ্যাঁ দিকে থাকুক, ওকে, ঠিক আছে। সো দেখো এখানে, সো এখানে যখন ইলেকট্রনগুলো ঘুরে, এই বেগটা কিন্তু কৌণিক বেগ। ইলেকট্রন তো আসলে সরল রৈখিক, ইলেকট্রন কি সোজাভাবে ঘুরে? ইলেকট্রন কি সোজাভাবে ঘুরে? নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইলেকট্রন কিন্তু বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ঘোরে, সে কিন্তু সোজাসুজি ঘুরে না। সোজাসুজি হইলে তখন কি বলো? তখন হচ্ছে রৈখিক ভরবেগ পি ইকুয়াল এমভি প্রযোজ্য হইতো। যেহেতু সে বৃত্তাকারে ঘুরতেছে, তখন কি হবে? কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কত বলো? এমভিআর প্রযোজ্য হবে। কৌণিক ভরবেগ কত হবে বলো? এল ইকুয়াল টু এমভিআর। মনে থাকবে ভাইয়া? ওকে, মনে রাখো জিনিসটা। সো এই জিনিসটা কিন্তু খুবই কি বলো? ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এই জিনিসটা খুবই কি বলো? ইম্পর্টেন্ট, যে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে কি, যেহেতু ইলেকট্রন, সো এখানে ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগটা আসলে কেন অ্যাপ্লাই করি? আচ্ছা, একটু দেখি। হ্যাঁ, সো রৈখিক ভরবেগের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এমভি, কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে এল ইকুয়াল টু এমভিআর, ঠিক আছে? মনে থাকবে নিশ্চয়ই সবার। সো যেটা তোমাকে বললাম, যে আমাদের দেখো এই সবগুলোর পরিচয় আসলে, হ্যাঁ, সারা অলরেডি লিখে দিছে, যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রনের বেগ,
আর হচ্ছে না, সরি ভুল বলতেছি আমি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে আছে সেই কক্ষপথের শক্তি স্তরের ব্যাসার্ধ বা সেই কক্ষপথের ব্যাসার্ধ, এম শক্তি স্তরের সংখ্যা, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। থ্যাংক ইউ সারা। আচ্ছা, তো যেটা বললাম রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ কখন প্রযোজ্য হয়? ধরো একটা বস্তু সরল রৈখিকভাবে, এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কি হচ্ছে, এটা যাচ্ছে, ঠিক আছে, সো এটা একটা ভর আছে এবং এটা সরল পথে যখন চলবে, এটা কোনো যদি বৃত্তাকার পথে না চলে সরল পথে চলে, তখন সেটার জন্য প্রযোজ্য কি বলো, রৈখিক ভরবেগ। যেহেতু নিউক্লিয়াসকে সেন্টারে রেখে এর চারদিকে কি করতেছে বলো, নিউক্লিয়াসকে সেন্টারে রেখে এর চারদিক দিয়ে ইলেকট্রন কি করে, ঘুরে। এই বেগটা কি বেগ, কৌণিক বেগ। কৌণিক বেগের জন্য আমাদের কি আসে বলো, কৌণিক ভরবেগ আসে। ঠিক আছে, খেয়াল থাকবে সবার। রৈখিক বেগের জন্য রৈখিক ভরবেগ বা শুধু ভরবেগ যেটাকে আমরা বলি, এবং কৌণিক বেগের জন্য কৌণিক ভরবেগ। ঠিক আছে, মনে রাখো সবাই। ওকে, আচ্ছা, সো এই আচ্ছা আচ্ছা, সো খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা, সো যাই হোক, সো রাব্বি লিখছে টেস্টে সবার আগে এই চ্যাপ্টারটা অ্যান্সার করছিলাম, একদম 10/10 চ্যাপ্টার। বিলিভ মি ভাইয়া, আমি তোমাকে ইনশাআল্লাহ এতটুকু হেল্প করতে পারবো যে পরমাণু মডেল এটা একদম সোজা একটা চ্যাপ্টার, এবং এটা তুমি খুব ভালো ইনশাআল্লাহ বুঝবা। সো এটা নিয়ে কোনো টেনশন করো না, জাস্ট নিজে একটু বাসায় এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, যদি কারো কাছে বই না থেকে থাকে আমাদেরকে বইলো, আমরা বইয়ের ছবিগুলো সিরিয়ালি গ্রুপে দিতে পারবো। ঠিক আছে, যদি কারো বই লাগে আমাদেরকে বইলো। ঠিক আছে, কারণ অনেকেই হয়তো ফার্স্ট ইয়ারে ছিল, নিউ সেকেন্ড ইয়ার উঠতা উঠতা, তারা কিন্তু একটা কাজ করতে পারো, তারা কিন্তু যদি বই না থেকে থাকে গ্রুপে লিখো আমাদেরকে, আমাদের যে টিম মেম্বার আছে তারা যাদের কাছে বই আছে তারা সবগুলা বইয়ের ছবি মানে চ্যাপ্টারের ছবিগুলো তুলে গ্রুপে কিন্তু আপলোড করতে পারে, এবং এটা কিন্তু তোমাদের ভালো হয়। যাদের কাছে বই নেই এটা কিন্তু একটা কি বলো, বুদ্ধির জিনিস। আচ্ছা আসো, সো 2 নাম্বার, 1 নাম্বার ছিল শক্তি স্তর, 2 নাম্বার ছিল কৌণিক ভরবেগ, এবং 3 নাম্বারটা যেটা সেটা হচ্ছে শক্তি শোষণ বা কি বলো বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। 3 নম্বরটা কি বলো, শক্তির শোষণ বা বিকিরণ। ওকে, সো 3 নম্বর হচ্ছে শক্তির শোষণ বা আরেকটা নাম কি বলো, বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ওকে, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আসো, এটা কয় নাম্বার বলো ভাইয়াকে, 3 নাম্বারটা। সো রাদারফোর্ড বলছে, শোনো, ঠিক আছে, রাদারফোর্ড বলছে যে সাধারণত প্রত্যেক পরমাণু, রাদারফোর্ড হ্যাঁ রাদারফোর্ড বলছে এই কথাটা, রাদারফোর্ড বলে গেছে যে সাধারণত প্রত্যেক পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। ঠিক আছে, কারণ কি, নিউক্লিয়াসে যে পরিমাণ পজিটিভ চার্জ থাকে কক্ষপথে সেই সেম পরিমাণ কি থাকে বলো, নেগেটিভ চার্জ থাকে। সো পজিটিভ আর নেগেটিভের চার্জের মান সমান এবং তারা অপোজিট দেখে পরমাণু কি হয় বলো, বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কথাটা কে বলছে বলো, রাদারফোর্ড। আর বোর কি বলছে শোনো, বোর বলছে হ্যাঁ ঠিক আছে, বোর ভাই বলছেন যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, ঠিক আছে, কিন্তু পরমাণুকে যখন বাইরে থেকে শক্তি দেওয়া হয় তখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে লাফ দিয়ে অন্য শক্তি স্তরে চলে যায়। আবার যখন সে শক্তি বিকিরণ করে উপরের শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে কি বলে, ব্যাক করে। ঠিক আছে, এই সম্পর্কিত কেমিস্ট্রিতে তোমাদের 2টা বিকিরণ বর্ণালী আছে, মনে আছে? একটা বর্ণালী ছিল তোমাদের, বর্ণালী মতবাদ ছিল শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। কি বর্ণালী ছিল বলো, শোষণ বর্ণালী, আর একটা ছিল ভাইয়া বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালী বা একটা নাম কি ছিল বলো, বিকিরণ বর্ণালী। আচ্ছা আচ্ছা, সো দেখো এই শোষণ বা বিকিরণ সম্পর্কে রাদারফোর্ড বলছে HF/hc/λ। আচ্ছা, এখানে সে 2টা সূত্র দিছে, কয়টা সূত্র বলো, 2টা সূত্র। আচ্ছা, সো হ্যাঁ, এখানে সে কয়টা সূত্র দিচ্ছে বলো, 2টা সূত্র। ধরো কোন একটা নির্দিষ্ট পরমাণু নির্দিষ্ট কক্ষপথের জন্য রাদারফোর্ড বলছে যে কোন ইলেকট্রন এক স্থায়ী কক্ষপথ থেকে উপরের স্থায়ী কক্ষপথে যেতে ইলেকট্রন শক্তি শোষণ করে। খেয়াল রাখবা, যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে তার নিজের শক্তি বেড়ে যায়। শক্তি শোষণ করা মানে কি, শক্তিকে চারদিক থেকে অ্যাবজর্ব করা। শক্তিকে যখন সে শোষণ করে, অ্যাবজর্ব করে, নিচের ইলেকট্রন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যায়। খেয়াল রাখো, নিচের ইলেকট্রন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যায়, এটা হচ্ছে শক্তির কি বলো, শোষণ। আরেকটা হচ্ছে কি বলো তোমার বিকিরণ। বিকিরণ কখন হয় বলো দেখি, বিকিরণ কখন হয়, বিকিরণ হয় যখন শক্তি সে ছেড়ে দেয়
উপরের শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে কি করে বলো, ব্যাক করে। শক্তি ছেড়ে দিলে উপরের শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে ব্যাক করে, এবং এই জিনিসটার নাম হচ্ছে শক্তির কি বলো, বিকিরণ। মনে থাকবে ভাইয়া? সো এই শোষিত বা বিকিরিত শক্তি, আচ্ছা, শোষিত বা বিকিরিত শক্তিকে রাদারফোর্ড এইভাবে লেখে, দেখ। সো দেখো যে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে শক্তির শোষণ বা আরেকটা নাম কি বলো, বিকিরণ। ওকে, আচ্ছা। সো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ। উনি বলেন এই শোষিত বা বিকিরিত শক্তি হচ্ছে ই সমান সমান কি বলো, এইচ এফ, এবং এইচ এফ এর মান হলো এইচ সি ডিভাইডেড বাই কি বলো, ল্যামডা। এইচ এফ এর মান কত, ই সমান এইচ এফ সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এফ হচ্ছে কি বলো, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, আবার এইচ কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে কি বলো, সি হচ্ছে আলোর বেগ, এবং ল্যামডা, ল্যামডাটা কি বলো, ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, সো এটাকে এইভাবেও লেখে অনেকে, আবার এটাকে দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য ডেল্টা ই দিয়েও লেখে। ডেল্টা ই কি মিন করে বলো, শক্তির পার্থক্য। সো ই হচ্ছে ডিরেক্ট শক্তি, আর ডেল্টা ই হচ্ছে শক্তির কি বলো, পার্থক্য। ওকে, আচ্ছা। সো আচ্ছা আচ্ছা, খেয়াল রাখো এখানে শক্তির কি বলো, আচ্ছা, পার্থক্য। ডেল্টা ই হচ্ছে এইচ এফ, ডেল্টা ই হচ্ছে দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য। এইচ আগের মতোই প্লাঙ্কের ধ্রুবক, এবং এফ হচ্ছে কি বলো, কম্পাঙ্ক। এফ কি বলো, কম্পাঙ্ক। মনে থাকবে সবার ভাইয়া, জিনিসটা খেয়াল রাখো। এফ হচ্ছে কম্পাঙ্ক, সেটা হচ্ছে শক্তির শোষণ বা কি বলো, বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, সো আমরা কি শিখলাম বলো, এই বোর পরমাণু মডেলের মোট 3টা প্রস্তাবনা। 1 নাম্বার হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব, যেখানে উনি কি করেন, শক্তিস্তরগুলোকে প্রকাশ করেন এবং উনি এগুলোর নাম দেন। 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, এবং 3 নাম্বার হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা কি করতে পারি বলো, সবগুলা পরমাণু মডেল সবগুলা সম্পর্কে আসলে জানতে পারি। ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই এতটুকু পার্ট আসলে অ্যাটলিস্ট বুঝতে পেরেছো। আচ্ছা, এতটুকু পার্টস যদি আমরা আসলে বুঝে থাকি, সো দেন তোদেরকে আরেকটা দেখো, আমি রমজান মাসে আসলে 1 ঘন্টা টানা কথা বলা একটু টাফ আসলে। আমরা ক্লাসগুলোকে মধ্যে মধ্যে, ঠিক আছে, 45 মিনিটে কনভার্ট করবো। সো আজকে আরেকটু পার্টস দেখায় তোমাদেরকে আসলে ছেড়ে দিব। ঠিক আছে, অলরেডি 42-43 মিনিটের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে টাইটেল দিও খাতায়, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এই জিনিসটা এই চ্যাপ্টারে খুব লাগবে। কি বলো, পারমাণবিক সংখ্যা এবং কি সংখ্যা বলো, ভর সংখ্যা। সো পারমাণবিক সংখ্যা এবং ভর বা আরেকটা নাম কি বলো, ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার আরেকটা নাম কি বলো, নিউক্লিয়ন সংখ্যা। ওকে, ওকে। সো জিনিসটা একটু মনে রাখো, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এইটা অনেকে ভুল করে। এটা আমি যখন আইডিয়াল স্কুলে পড়তাম, আমার মনে আছে ক্লাস 9-এর অবজেক্টিভে আসছিল যে ভর সংখ্যার অপর নাম কি, ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়াসে যে এলিমেন্টগুলা থাকে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ন নামটা আসছে। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা কি বলি, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। 9-10-এ আইডিয়াল স্কুলে, আমার 9-এ মেবি, হ্যাঁ 9-এর তোমার কেমিস্ট্রি পরীক্ষাতে এই অবজেক্টিভটা আসছিল যে ভর সংখ্যার অপর নাম কি। এবং সেই ক্লাসে আমার এখনো মনে আছে, আমাদের গার্ড পড়ছিল হচ্ছে বকর স্যার। নট আমাদের আইডিয়াল স্কুলের খুবই একজন ভালো স্যার ছিলেন। ঠিক আছে, বকর স্যার, বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছিলেন উনি। সো স্যার মারা গিয়েছেন গত বছর। সো স্যার, আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুক। ঠিক আছে, সো দেখো, সো যেটা তোমাকে বলতেছিলাম ভাইয়া, পারমাণবিক সংখ্যা এবং ভর বা নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে একটু বুঝাই। ধরো এক্স, এ এবং জেড, আসো খাতায় দেখি। সো একটু খেয়াল করো, এই যে দেখো এখানে পুরোটা লাগবে, এতটুকু। সো দেখো এখানে আমি একটু তোমাকে বুঝাচ্ছি। সো একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে ভর বা নিউক্লিয়ন সংখ্যা। গাইস, উপরে লিখতে হয় এ এবং নিচে লিখতে হয় কি বলো, জেড। এখানে এক্স কি বলো,
এখানে এক্স হচ্ছে মৌলের কি বলো প্রতীক, এক্স হচ্ছে কি বলো মৌলের প্রতীক, মৌলের প্রতীক। ওকে, এক্স হচ্ছে মৌলের প্রতীক, ঠিক আছে। ওকে, সো এখানে এক্স হচ্ছে মৌলের প্রতীক এ, উপরের এ হচ্ছে কি সংখ্যা বলো, ভর বা নিউক্লিয়ন সংখ্যা, ভর বা নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে উপরের কি বলো এ, উপরের এ হচ্ছে ভর বা নিউক্লিয়ন সংখ্যা। আর নিচে দেখো জেড, জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, জেড কি বলো পারমাণবিক সংখ্যা, মনে থাকবে বন্ধু। সো এটাই কিন্তু আসলে এখানকার ফরম্যাটটা এক্স, ঠিক আছে, এখানে কি বলো এক্স। ওকে, তাহলে এক্স হচ্ছে মৌলের প্রতীক, উপরের এ হলো ভর বা নিউক্লিয়ন সংখ্যা, নিচের জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো এটা যদি আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, খেয়াল রাখবে একটা জিনিস, এই যে উপরের এ ভর বা নিউক্লিয়ন সংখ্যা, এটা আসলে কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, আর পারমাণবিক সংখ্যা কি বোঝায়, শুধু হচ্ছে প্রোটন, মনে রাখবা। সো ভর বা নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, এই দুইটার যোগফল। ভর বা নিউক্লিয়ন সংখ্যা কি নিউট্রন প্লাস প্রোটনের যোগফল। ওকে, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে শুধু কি প্রোটন। ওকে, আচ্ছা, তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে পাবো, তাহলে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে দেখো এ, এ হচ্ছে এন প্লাস পি, তাহলে এ থেকে আমরা যদি জেড বিয়োগ করি, এ থেকে যদি জেড বিয়োগ করি, এ হচ্ছে ভর বা নিউক্লিয়ন সংখ্যা, যেটা নিউট্রন প্লাস প্রোটনের মোট নাম্বার, জেড হচ্ছে শুধু পারমাণবিক সংখ্যা বলো, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এ থেকে জেড বিয়োগ করলে আমরা কিন্তু নিউট্রন সংখ্যাটা পেয়ে যাচ্ছি, কি সংখ্যা পেয়ে যাচ্ছি, নিউট্রন সংখ্যাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ধরো আমি তোমাকে একটা জিনিস দিয়ে বুঝাই, হ্যাঁ, ধরো 31 নিচে হচ্ছে 15। ওকে, সো 15 কার বলো, ফসফরাসের, ঠিক আছে। সো দেখো এখানে এই সংকেতটা একটু বুঝো, উপরে 31 নিচে 15 ফসফরাস, সো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। আচ্ছা, সো তার মানে কি, এটার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন কয়টা করে আছে, এটার পারমাণবিক সংখ্যা কত, 15, তাহলে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই আছে কয়টা করে বলো, 15টা করে, ঠিক আছে। এবং এটার মধ্যে আসলে নিউট্রন কয়টা আছে, 31 থেকে 15 বিয়োগ করলে এর মধ্যে নিউট্রন আছে 16টা, ঠিক আছে। সো ফসফরাস, যার কি বলো ভর বা নিউক্লিয়ন সংখ্যা 31, পারমাণবিক সংখ্যা 15। সো এটা যদি এরকম হয়ে থাকে আমরা কি করতে পারি বলো দেখি ভাইয়াকে, যদি এটার মধ্যে ওই যে বললাম পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই 15টা করে, নিউট্রন কয়টা করে বলো, 31 মাইনাস 15, 16টা করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আসলে আমরা কি জিনিসগুলো বুঝতে পারছি, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, জিনিসটা ডান। সো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো ওই যে বললাম, আশা রাখি সবাই বুঝতে পারছো, এবং কি বলবো, আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, 50 মিনিটস অলমোস্ট হয়ে গেছে। সো সরি আসলে, হ্যাঁ দেখো, বেশিক্ষণ কথা বলাটা একটু টাফ, আসলে একটু টায়ারিং লাগে, রোজা রেখে আসলে ভাইয়া দোয়া রাখো যেন আমরা আসলে শুদ্ধ থাকতে পারি, সুস্থ থাকতে পারি সবাই ভাইয়া, রমজান মাসটা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আর যতটুকু পার্ট পড়লাম এতটুকু পার্ট আশা রাখি সবাই বুঝতে পারছো এবং ধরতে পারছো। সো একটু বাসায় পড়াশোনা কইরো, একটু পড়াশোনা করলেই আসলে জিনিসগুলো হয়ে যাবে। আমি এখানে আছি, আমরা একদিন বাদে বাদে ক্লাস এরকম নিতেই থাকবো ইনশাআল্লাহ। সো এই তো, আশা রাখি সবাই বুঝছো। সো ইনশাআল্লাহ বিকাল কয়টায় বলো, বিকাল হচ্ছে তোমার এক্স্যাক্টলি 3টায়, ঠিক আছে, এক্স্যাক্টলি 3টায় আমাদের কিসের ক্লাস হবে আজকে, মেবি আইসিটি ক্লাস, আইসিটির প্রোগ্রামিং ক্লাসটা আজকে আমাদের 3টার সময় হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই সুপার সায়েন্স কেয়ারের সাথে থাকো। আর একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই গ্রুপে নতুন আসছো, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো লেকচার আসলে আপলোড করি, ওখান থেকে আসলে তোমরা কি করতে পারো বলো, করে নিতে পারো, ঠিক আছে। আর আরেকটা তোমরা তোমাদের যে সকল ফ্রেন্ডস এই গ্রুপের মেম্বার না, তাদের সবাইকে এই গ্রুপে আসলে একটা কাজ করবা, নিয়ে আসবা, সব ফ্রেন্ডসকে এই গ্রুপে আসলে নিয়ে আসা ট্রাই করো, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হবে 3টার সময়। আসসালামু আলাইকুম।